কিছু বিষয় আলোচনা করি, কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একটা পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি। যে পদ্ধতিটা হয়তো আপনার আমার জীবনে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে গেলে তবেই সেই চিকিৎসা পদ্ধতিটার আমরা ব্যবহার করি। ফলত প্রত্যেকদিন যেহেতু আমাদের এই ধরনের চিকিৎসা পদ্ধতির কোনো প্রয়োজন পড়ে না, এই চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের ধারণাটা অনেকটা কম থাকে। আবার যদি কিছু ধারণা থেকেও থাকে সেটা হয়তো এতটাই ভয়ঙ্কর থেকে থাকে যে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতেই চাই না, যে হয়তো এখান থেকে একটু দূরে থাকাই ভালো। তেমন একটি বিষয় হচ্ছে প্লাস্টিক সার্জারি। মানে প্লাস্টিক সার্জারি যাদের হচ্ছে, কেন হচ্ছে, কি কি ধরন হয় এই প্লাস্টিক সার্জারি, বা যাদের উপর করা হচ্ছে তাদের কি কি ঝুঁকি থাকে, এরকম বেশ কিছু বিষয় থাকে যে বিষয়গুলোকে আমরা একটু হয়তো এড়িয়ে চলতে পছন্দ করি। কিছু মানুষ রয়েছেন যারা খবরের চ্যানেলে যারা বিভিন্ন ছবি দেখেন, তারপর সেই ঝলসে যাওয়া জিনিসগুলো যখন চোখে পড়ে, সেই অনেক কিছুই মিলিয়ে মিশিয়ে কাজ করে, তখন গিয়ে মনে হয় যে প্লাস্টিক সার্জারিটা একটা বড় বিষয়, এমন একটা বিষয় যেটা হয়তো একটা জীবনদায়ী চিকিৎসা পদ্ধতি। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে এই হেল্পলাইন অনুষ্ঠান যদি আপনার পছন্দের অনুষ্ঠান হয় তাহলে এই টিভি পর্দার উপর থেকে তো আপনি দেখবেনই, তার পাশাপাশি আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন। ইউটিউব থেকে কিভাবে দেখবেন? আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে তার মধ্যে একটি ইউটিউব বলে অপশন আছে, একটি অ্যাপ আছে, সেখানে যাবেন। তার ডান সাইডে একটি সার্চ বাটন রয়েছে, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে সেখান থেকে হেল্পলাইন অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন, নিজেরাও দেখতে পারেন, সেই লিঙ্ক আপনারা শেয়ার করতে পারেন। তার পাশাপাশি অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে সবার আগে ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যায় এবং আপনি জানতে পারেন সিটিভিএন কি কি ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য সম্প্রচার করছে। এই তো হলো আমাদের সম্প্রচারের বিষয়। তবে আবার একটু আলোচনায় ফিরি। প্লাস্টিক সার্জারি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব, এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অবশ্যই একজন ডাক্তার, তিনি একজন প্রফেসর, তার পাশাপাশি তিনি সিনিয়র প্লাস্টিক সার্জন, এছাড়াও এইচওডি তিনি কেপিসি মেডিকেল কলেজের। এছাড়াও তার আরো একটি ডেজিগনেশন রয়েছে, সেটি হচ্ছে প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ প্লাস্টিক সার্জন অফ ওয়েস্ট বেঙ্গল। আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রশান্ত ভট্টাচার্য। স্যার, অনেক স্বাগত। নমস্কার। প্রথমে আপনাদের সিটিভিএন চ্যানেলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ, এবং মা বৃষ্টিকে আমার হার্দিক অভিনন্দন যে আমার একটা টপিক চুজ করার জন্য। আজকের টপিকটা মানে প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে প্লাস্টিক সার্জারি সম্পর্কে অনেকেই ভ্রান্ত ধারণা আছে, যেগুলো আমরা ভুল বুঝি বা ভুল করি বা ভুল পদক্ষেপ নিই। তো আমরা প্লাস্টিক সার্জারি, আমি ছোটভাবে বলি, প্লাস্টিক সার্জারি মানে যে কোনো জিনিসের রিকনস্ট্রাকশন, মানে প্লাস্টিকোস কথাটার মানে হচ্ছে মোল্ড। তো যে কোনো জিনিসের রিকনস্ট্রাকশনটাই হচ্ছে প্লাস্টিক সার্জারি। এইবার সেটা শুরু হয়েছে ফ্রম জন্ম থেকে শেষ হয়েছে মৃত্যু পর্যন্ত, সমস্ত জায়গাতেই আমাদের প্লাস্টিক সার্জারি প্রয়োজন হয় কিছু কিছু সময়। তো আমরা প্লাস্টিক সার্জারি প্রথম ভারতবর্ষে শুরু হয় সুশ্রুতর সময় থেকে 600 BC। এটা বেনারসে শুরু হয় এবং ভারতবর্ষের প্রথম সার্জন বা প্লাস্টিক সার্জন সুশ্রুতকেই বলা হয় 600 BC। এবং তারপরে আমাদের পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের বুকে মডার্ন যে প্লাস্টিক সার্জারি শুরু হয় সেটা ডক্টর মুরারিমোহন মুখার্জির আমলে, সেটা হচ্ছে পিজি হাসপাতালে শুরু হয়, এবং সেই প্লাস্টিক সার্জারি দিয়ে আমাদের সূচনা। সেটা 1950 থেকে শুরু হয় ভারতবর্ষের বুকে, এবং তারপরেই প্লাস্টিক সার্জারি কোর্স এবং প্লাস্টিক সার্জারি আস্তে আস্তে প্রত্যাবর্তন বা পরিবর্তন হয়। এখন আগেকার দিনের যে প্লাস্টিক সার্জারি কনসেপ্ট ছিল তার থেকে এখনকার প্লাস্টিক সার্জারি কনসেপ্ট আলাদা, কারণ আমরা এখন প্লাস্টিক সার্জারিকে বলি কনসেপ্ট মানে হেড টু ফুট সার্জন, মানে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত যে ডিফেক্টিভ বা রিকনস্ট্রাকশন বা যে কোনো রকম ধারণা, সেই ধরনের সার্জারিতে প্লাস্টিক সার্জারি ইনভলভ। তো এবার আমরা যদি ভাগ করে নিই, ধরুন জন্মগত ডিফেক্ট, কনজেনিটাল কিছু থাকবে, সেগুলোর জন্য প্লাস্টিক সার্জারি আছে। ট্রমা মানে চোট আঘাত, তার জন্য প্লাস্টিক সার্জারি আছে। বার্ন মানে পুড়ে যাওয়া, তার জন্য প্লাস্টিক সার্জারি। তারপরে কারো হাত পা কেটে গেছে, মানে কেটে বাদ দিয়ে এসছে, তারপরে সেটাকে রিপ্ল্যান্টেশন করা, সেটাও প্লাস্টিক সার্জারির মধ্যে পড়ে। কারোর ক্যান্সার হয়েছে, ক্যান্সারের পরে সেটাকে আবার রিকনস্ট্রাকশন করা, সেটাও প্লাস্টিক সার্জারির মধ্যে পড়ে। এবার কারোর মানে বনি গ্রোথ হয়েছে, সেটাও প্লাস্টিক সার্জারি। কেউ হয়তো মুখের আদল পাল্টাতে চান, বডি কন্ট্যুর পাল্টাতে চান, বা বডি ফ্যাট কমাতে চান, বা টাক আছে সেই টাকগুলোকে মানে টাক মাথাতে চুল গজাতে চান, সেগুলোকেও এস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারির মধ্যে পড়ে। তো
এস্থেটিক সার্জারি এবং কসমেটিক সার্জারিও কিন্তু আজকাল প্লাস্টিক সার্জারিতে ভাস্ট ডেভেলপ করছে ইন ইন্ডিয়া। তারপর তো লেজার সার্জারি আছে, বিভিন্ন স্কার রিমুভাল আছে, বিভিন্ন মানে বিভিন্ন সার্জনের থেকে যেগুলো ডিফেক্ট হয় সেগুলো আমাদের করতে হতে হয়। তো আমি যদি এক এক করে শুরু করি, যখন কনজেনিটাল প্লাস্টিক সার্জারি মানে জন্মগত যে প্লাস্টিক সার্জারিগুলো হয় আমরা করে থাকি, সেগুলো হচ্ছে গিয়ে অনেকের ঠোঁট কাটা থাকে, টাকলা কাটা থাকে, মানে মুখের মাঝখানে কাটা থাকে, এগুলোকে ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট, ফেশিয়াল ক্লেপ এগুলো বলা হয়। আচ্ছা। তো মানে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার ডিফেক্ট, হ্যাঁ, তারপরে ক্রেনিওফেশিয়াল ডিফেক্ট, এগুলো সবই কিন্তু প্লাস্টিক সার্জারিতে আমরা করে থাকি এবং এগুলোকে বলে কনজেনিটাল প্লাস্টিক সার্জারি। এগুলো প্লাস্টিক সার্জনরা করে ইন স্টেপস, মানে বিভিন্ন রকম বিভিন্ন স্যার, ভাবে। এটাতে ফিরছি, তবে তার আগে একদম একদম শুরুতে যে প্রশ্নটা আসে যে প্লাস্টিক সার্জারি কি, মানে আদতে আপনারা সেই সার্জারির মাধ্যমে কি করছেন? হ্যাঁ, সেটাই বললাম, প্লাস্টিক সার্জারি মানে হচ্ছে গিয়ে প্লাস্টিকোস কথাটার মানে হচ্ছে আচ্ছা, মোল্ডিং, বেশ। মানে রিকনস্ট্রাকশন হুম এবং রিকনস্ট্রাকশন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি প্লাস্টিক সার্জারিটা করে থাকে। হুম আর আর প্লাস্টিক সার্জারি ইনক্লুড করছে এখন কসমেটিক সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি। আচ্ছা। সুতরাং এবং বার্ন, তিনটেই প্লাস্টিক সার্জারির মধ্যে মধ্যে অন্তর্ভুক্ত। তো আমি একটু ভাগ ভাগ করে যদি বলি তাহলে সুবিধা হবে জনগণের। তো আমি কনজেনিটাল পার্টটা বললাম, ক্লেপ লিপ প্যালেট, এটা হচ্ছে কি উপর থেকে যদি শুরু করি, হাতে যদি আঙুল বেশি থাকে, আঙুল কম থাকে, আঙুল জোড়া থাকে, আঙুল মানে ডিফেক্ট থাকে, সেগুলো কিন্তু প্লাস্টিক সার্জারির মধ্যে পড়ে। সেগুলোকে বলে সিনডাকটাইলি বা কম্পাউন্ড টাইপ অফ সিনডাকটাইলি বা অ্যাক্সেসারি ফিঙ্গার, পলিডাকটাইলি, অ্যাক্রোডাকটাইলি, এগুলো নাম আছে, যেগুলো আমরা কনজেনিটাল মানে জন্মগত হাতে বোনগুলো ডিফার করে, হাতের ডিফর্ম হাত হয়, অনেকের হাত ছোট থাকে, হাত তৈরি হয় না, এগুলো প্লাস্টিক সার্জারির অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু আমরা করে থাকি এবং সব যে একেবারে ভগবানের মতো করে দিতে পারবো তা নয়, কিন্তু আমরা চেষ্টা করি যে যতটা পারা যায় আমরা আগের ওনার স্যাটিসফ্যাক্টরি এবং কাজের ক্ষমতা অনুযায়ী আমরা তাকে উপহার দেওয়া। আর পায়েরও এরকম ডিফেক্ট থাকতে পারে, পায়ের আঙুল থাকতে পারে না পলিডাকটাইলি, পায়ের আঙুল জোড়া থাকতে পারে, পায়ের আঙুল না থাকতে পারে, এই সবগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু প্লাস্টিক সার্জারি করে থাকি। আর একটা হচ্ছে কি জন্মগত যেটা মানে ফাংশনালি অসুবিধা হয়, সেটা হচ্ছে কি হাইপোস্পিডিয়াস বা এপিস্পিডিয়াস, মানে যেটা আমাদের কি বলে পুরুষাঙ্গ যদি ছিদ্রটা নিচের দিকে থাকে সেটাকে বলা হয় হাইপোস্পিডিয়াস, আর উপরের দিকে থাকলে বলা হয় এপিস্পিডিয়াস। এইগুলোও আমরা কারেক্ট করি প্লাস্টিক সার্জারির মাধ্যমে। এগুলো আস্তে আস্তে আমরা নর্মাল শেপ দেওয়ার চেষ্টা করি। আর প্লাস্টিক অনেকের আরও ডিফেক্ট থাকে, যেমন কারোর ব্রেস্টই তৈরি হলো না, তাকে ব্রেস্ট দেওয়া, এগুলো কিন্তু প্লাস্টিক সার্জারির মধ্যে। এগুলো হচ্ছে জন্মগত কথা বলবো। এছাড়া যেটা আমরা আরও করি সেটা হচ্ছে গিয়ে ট্রমা মানে হচ্ছে কি আমাদের যদি চোট আঘাত, ধরুন কারোর ফ্র্যাকচার হয়ে হাড়গুলো মানে ইয়ে হয়েছে, সফট টিস্যু ইনজুরি হয়েছে, সেগুলোকেও কিন্তু প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমরা জোড়া লাগাই এবং হাড়গুলো অর্থোপেডিক সার্জনরা হাড়গুলো প্লেটিং করলো, তারপরে গিয়ে আমরা ওখানে চামড়া এবং কভার মাংসপেশি সবগুলো দিলাম, দিয়ে আমরা তাকে আবার আগের মতো জায়গায় যাদের মানে কাজকর্ম করতে পারে সেই জায়গায় ফিরিয়ে আনি। এগুলো কিন্তু চোটাঘাতের যত রকম চোটাঘাত আছে, মানে যেগুলো সফট টিস্যু ইনজুরি হয় সঙ্গে, সেগুলো কিন্তু আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমেই করে থাকি এবং অর্থোপেডিক সার্জন বা যারা এই ধরনের কাজ করেন তার সাথে আমরা আমাদের ডেকে নিয়ে একসাথে কাজগুলো করার চেষ্টা করা হয়। এটা তো এই জন্যই বলা হয় প্লাস্টিক সার্জারিতে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে সবাই মিলে একসাথে কাজ করি। থার্ড হচ্ছে কি আমাদের যদি ক্যান্সার যদি থাকে তাহলে ক্যান্সারগুলোও কিন্তু আমাদের ধরুন একটা মুখে ক্যান্সার হয়েছে কারণ, তো ক্যান্সার সার্জনরা কি করে ওগুলোকে বাদ দিয়ে দেবেন। আমরা কি করি সেইগুলো বাদ দেওয়ার পরে যে ডিফেক্টটা থাকে সেই ডিফেক্টটাকে আমরা বিভিন্ন রকমভাবে আবার মানে অরিজিনাল যে চেহারাটাকে সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হয়তো লোকাল ফ্ল্যাপ হতে পারে, মানে মাসেল কাছের মাসেল টিস্যু নিয়ে ফ্ল্যাপ করা, অথবা দূরের থেকে বাইরে থেকে নিয়ে সেখানে ব্লাড ভেসেলগুলো জুড়ে নার্ভগুলো জুড়ে সেখানে একটা ফ্ল্যাপ করা, আগের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করা এবং আগের মতো ফাংশন দেওয়ার চেষ্টা করা, এগুলো কিন্তু আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি। এবং এটা অঙ্কোসার্জনরা, ওই জন্য অঙ্কোসার্জন বা জেনারেল সার্জন যারা আছেন, যারা অঙ্কোসার্জারি করেন বা ক্যান্সার সার্জারি করেন, তারা কিন্তু আমাদের হেল্প নেন এবং আমরা তাদেরকে এই ধরনের কাজগুলো করতে সাহায্য করি। আর হচ্ছে গিয়ে অনেক আছে ব্রেস্ট সার্জারিতেও কিন্তু ক্যান্সার হয়। আপনারা অনেকেই জানেন যে ব্রেস্ট ক্যান্সার আজকাল খুব প্রিভ্যালেন্ট, মানে নেক্সট টু সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার মেয়েদের জন্য খুবই, এবং ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়। সেই ব্রেস্ট ক্যান্সারেও কিন্তু আমরা সাধারণত
প্লাস্টিক সার্জারি করে থাকি। এবং মানে বাদ দেওয়াটা অঙ্কোসার্জনরা করলেন বা জেনারেল সার্জনরা করলেন, তারপরে যে আমরা সেটাকে কনস্ট্রাকশন করি, সেটা থ্রু লোকাল ফ্ল্যাপ, থ্রু ডিএফ ফ্ল্যাপ, এবং অনেক সময় মাইক্রো সার্জারিও করা হয়, এবং সেক্ষেত্রে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া ধরুন অনেকের বোন টিউমার হয়েছে, সেই বোনটাই কেটে বাদ দিতে হলো, সেক্ষেত্রে কিন্তু বোনের সাথে সাথে যে সফট টিস্যু পার্টটা, সেটা কিন্তু আমরা মানে যাতে রীতিমতো ভালো হয় সেই ব্যবস্থাটাই আমরাই করি। এবং অঙ্কোসার্জনরা হয়তো ওই কাটার পোর্শনটা করেন, বাকি সার্জারি পোর্শনটা কিন্তু আমরা করে থাকি, এবং এটাকে বলা হয় অঙ্ক রিকনস্ট্রাকশন। আর মানে অর্থোপেডিক সার্জনরা, বিশেষ করে বোন সার্জারিটা অর্থোপেডিক সার্জনরা করে থাকেন। আর তাছাড়া যেগুলো আমাদের করি, মানে ওপর থেকে নিচ যাই আমরা, ধরুন পোড়া রোগীর যে চিকিৎসাটা, সেটা সম্পূর্ণ প্লাস্টিক সার্জনরাই করে থাকে, যদিও এখানে অনেক সময় জেনারেল সার্জন এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এগুলোর হেল্প লাগে এবং তারা করেন। এবং তারপরে যে পরবর্তী ক্ষেত্রে যখন সেটা কমপ্লিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোস্টবার্ন কমপ্লিকেশন, পোস্টবার্ন কন্ট্রাকচার, অনেকে ঘাড় কন্ট্রাকচার হয়ে থাকে, অনেকে ইলেকট্রিক বার্ন ছোড়া, অনেকে ইনহেলেশন বার্ন করে, মানে যেগুলো নাক দিয়ে ইয়ে করে শ্বাসনালীতে ঢুকে যায়, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা চিকিৎসা করে থাকি, এবং সেগুলো মানে পার্মানেন্ট চিকিৎসাটা মানে আমরা করে থাকি, এবং বিভিন্ন রকমভাবে অনেকগুলো প্রসিডিওরের মাধ্যমে আমরা সেগুলোকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করি। এটাকে বলে পোস্ট বার্ন কমপ্লিকেশনের আমরা একটা ইয়ে করি। প্লাস বার্ন চিকিৎসাটাও কিন্তু আমরা করি। আমরা করলে সাধারণত আমরা অনেকটা ভালো করি, কারণ অনেক সময় জেনারেল সার্জন বা জেনারেল ফিজিশিয়ানরাও করে থাকে, কিন্তু আমরা যেটা করি, আমরা সেটা করে থাকি হচ্ছে কি, আমরা ইনিশিয়ালি যাতে ওইটা মানে পোস্ট বার্ন কমপ্লিকেশন যাতে না হয়, সেই জন্য মানে স্টার্টিং ফ্রম ডে 1 টু ডে 2 আমরা রিহ্যাবিলিটেশন করার পরেই মানে আমরা সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসাটা যাতে কমপ্লিকেশন না হয় সেই চিকিৎসাটাও করি। সাধারণত আমরা দেখেছি 50 to 60 to 75% বার্ন আমরা এইভাবে বাঁচাতে পারি, এবং তাদের কমপ্লিকেশন রেটও কমাতে পারি। তো এটাও কিন্তু বার্ন সেট আপ লাগে, প্রপার বার্ন সেট আপ লাগে, যেখানে বার্ন পেশেন্ট ভর্তি হয়, এবং সেটা প্লাস্টিক সার্জন, জেনারেল সার্জন, এবং জেনারেল ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, অ্যানাস্থেটিস্ট এবং ফিজিওথেরাপিস্ট, এরাদের নিয়ে করা হয়। এবং সেক্ষেত্রেও প্লাস্টিক সার্জারি হচ্ছে গিয়ে রোল অনস্বীকার্য। আর নেক্সট হচ্ছে গিয়ে, ধরুন কারোর ব্রেস্ট ছোট আছে, সেটাকে বড় করতে হবে, এগুলোকে বলে মানে কসমেটিক সার্জারি খানিকটা। ব্রেস্ট ছোট করার থেকে বড় করতে গেলে এটাকে বলে অগমেন্টেশন ম্যামোপ্লাস্টি। তো অগমেন্টেশন ম্যামোপ্লাস্টিটাও আমাদের কিন্তু করা হয়। এবং আবার উল্টোটাও, মানে কারোর হয়তো বড় ব্রেস্ট আছে, সেগুলো তার জন্য তার ফিজিক্যালি প্রবলেম হচ্ছে, কাঁধে ব্যথা হয়, অনেক সময় ফিজিক্যাল প্রবলেমও হয়, সেই কারণে তাকে রিডাকশন ম্যামোপ্লাস্টি, মানে তার ব্রেস্টটাকে ছোট করে আবার প্রপার সাইজ দেওয়া, এটাকে বলে রিডাকশন ম্যামোপ্লাস্টি। অনেক সময় আরও বাজে ব্রেস্ট থাকে, যেগুলো মানে তারা সমাজে বেরোতে পারেন না ব্রেস্টের জন্য, এত বড় সেগুলোকে রিডাকশন ম্যামোপ্লাস্টি, তার সাথে ম্যাস্টোপেক্সি বলে একটা হয়, সেটা করা হয়। এগুলো কিন্তু সবই ব্রেস্ট সার্জারি, অগমেন্টেশন, রিডাকশন এবং ম্যাস্টোপেক্সি বা রিডাকশন ম্যামোপ্লাস্টি। আর এছাড়া আমরা ক্যান্সার সার্জারি বললাম, ব্রেস্টে যদি ক্যান্সার হয় সেগুলোকেও আমরা রিকনস্ট্রাকশন করি থ্রু প্রপার ব্রেস্ট রিকনস্ট্রাকশন। এছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ট্রমা বললাম, আর বিভিন্ন জায়গায় বার্ন। এছাড়া যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা কসমেটিক সার্জারি সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে, যদি আমরা উপর থেকে শুরু করি, হেয়ারে আমরা কি করি, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি, এখন বলা হয় হেয়ার রেস্টোরেশন। আমরা বিভিন্ন রকম প্রসিডিওর আছে, সেগুলো আমরা করে থাকি হেয়ার ট্রান্সপ্লান্টেশনে। এবং এখনো পর্যন্ত যা রেকর্ড, তাতে আমরাই ম্যাক্সিমাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি, আমরা মানে প্লাস্টিক সার্জনরা। অনেক সময় ডার্মাটোলজিস্ট বা কোনো বিভিন্ন বিউটি ক্লিনিকে অনেক সময় তারা হেয়ার রেস্টোরেশন, পিআরপি সবগুলো করে থাকেন, কিন্তু মানে রেস্টোরেশন সার্জারি বা হেয়ার ট্রান্সপ্লান্টেশন সার্জারিটা আমাদের প্লাস্টিক সার্জনরাই করেন। এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেট আপে আমরা প্রায় 3 থেকে 4,000, 5,000 পর্যন্ত, 6,000 পর্যন্ত ট্রান্সপ্লান্ট করতে পারি সেম পেশেন্টের, এটা করা হয়। এটাকে বলে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বা হেয়ার রেস্টোরেশন সার্জারি। আর তারপরে আরও যেটা করা হয় হচ্ছে লাইপোসাকশন। মানে ধরো বিরাট ওবিস পেশেন্ট, মানে প্রচণ্ড মোটা পেশেন্ট, তার ফ্যাট, অ্যাবডোমিনাল ফ্যাট প্রচুর, সেইগুলোর ক্ষেত্রে আজকাল মানে আমরা ফ্যাটটাকে বার করি থ্রু লাইপোসাকশন প্রসিডিওর। প্রায়
3 থেকে 5 লিটার 10 লিটার পর্যন্ত ফ্ল্যাট আমরা এককালীন বার করতে পারি, মানে উইথ লোকাল অ্যানেস্থেশিয়া, এবং সেটা আমরা ডে কেয়ার প্রসিডিওর বা একদিন ভর্তি করে আমরা করতে পারি খুব সহজভাবে। এটাকে বলা হয় লাইপোসাকশন, মানে অনেক ফ্যাট বার করে তাকে কিছুটা রিলিফ দেওয়া। এছাড়া মানে ডিফারেন্ট কন্ট্যুর সার্জারি, কন্ট্যুর মানে বডি কন্ট্যুরিং। এখন আজকাল মেয়েরা এবং ছেলেরা দুজনেই খুব সজাগ, এবং তারা বডি কন্ট্যুর করতেও আসে, এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফ্যাট রিমুভাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাসেল ডিসপোজিশন, এগুলোকে ঠিক করার জন্য অনেকে মানে বডি প্যাক আছে, সেই প্যাকগুলোকে মেনটেন করার চেষ্টা করে। তো অ্যালং উইথ জিম তারা কিন্তু অনেক সময় ফ্যাট কমানোর জন্য আসে, সেগুলো আমরা করা হয়। অনেকের লাইপোসাকশন, অ্যাবডোমেন থেকে লাইপোসাকশন করার জন্য সঙ্গে অ্যাবডোমিনোপ্লাস্টিও করা হয়। বয়স্ক পেশেন্টরা যারা অ্যাবডোমিনাল ফ্যাট বেশি, তারা কিন্তু অ্যাবডোমিনাল ইয়েও করেন, মানে অ্যাবডোমিনোপ্লাস্টিটাও করেন অ্যালং উইথ লাইপোসাকশন। তো এইসব মানে এটাও কিন্তু লাইপোসাকশন অন্তর্ভুক্ত। থাই এক্সেস অ্যাবনর্মাল বাটাক ফ্যাট, বডি ফ্যাট, অ্যাক্সিলারি ফ্যাট, ব্রেস্ট ফ্যাট, এগুলো সবই কিন্তু লাইপোসাকশনের মাধ্যমে আমরা করে থাকি। আর এছাড়া যেগুলো মানে আজকাল খুবই হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে ফিল্ম আর্টিস্ট বা অ্যাক্ট্রেসের যেসব ডিম্যান্ড, সেগুলো হচ্ছে গিয়ে মানে ফেশিয়াল কন্ট্যুরিং বলতে কাউকে বোটক্স, ফিলার্স, কেমিক্যাল পিলিং, কাউকে লেজার, কেউ হয়তো স্ম্যাশ, এগুলো করা হয়, মানে বডি কন্ট্যুর বিভিন্নভাবে। যেমন আইব্রাও করা হলো, আইব্রাও রিকনস্ট্রাকশনও করা হয়, আইব্রাও মেনটেন করা হয়। সেকেন্ড, অনেক সময় ফেশিয়াল রিকনস্ট্রাকশন, ফেশিয়াল কন্ট্যুরিং, যাদের চিক ঝুলে গেছে তাদেরটাও করা হয়। তো এরাও কিন্তু করা হয়, এবং এগুলো মানে কেমিক্যাল পিলিং বলা হয়, কেমিক্যাল পিলিং, বোটক্স, ফিলার্স, তারপরে অ্যাসথেটিক বিভিন্ন রকমের লেজার সার্জারি। লেজারের আবার অনেক রকম ভাগ আছে, সেগুলো আজকাল কলকাতাতে সব হয়, এবং সব জায়গাতেই মানে প্রায় অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউশন হচ্ছে, নন গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশনে হচ্ছে। সব থেকে বেশি রিওয়ার্ডিং সেটা হচ্ছে একজন হাত কেটে চলে এলো বা একজন পা কেটে চলে এলো, এবার তাকে সেই জিনিসটাকে জোড়া লাগিয়ে তারপরে তাকে আবার মানে অকুপেশনে ফেরানো, এটা কিন্তু খুব চাপ, এবং এটা করা হয় থ্রু মাইক্রোসার্জারি। এটা বলা হয় রিপ্ল্যান্টেশন সার্জারি। ধরুন কারোর আঙুল কেটে চলে এলো, আঙুলটা নিয়ে আপনারা যদি এসে তাকে মানে মানে বরফে না দিয়ে বা একটা প্লাস্টিকে বেঁধে, ভালো করে ধুয়ে প্লাস্টিকে বেঁধে নিয়ে আসেন, 6 ঘন্টার মধ্যে আমরা যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আগের মতো আবার আঙুলটা ফাংশনাল হবে, এবং আঙুলটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখন করে থাকি। আঙুল শুধু না, আঙুল, হাত পা কাটা, বা যে কোনো মানে ক্ষত, সেগুলো আমরা কিন্তু প্লাস্টিক সার্জারির মাধ্যমে রিপেয়ার করতে পারি, রিকনস্ট্রাক্ট করতে পারি। এছাড়া আমরা যেগুলো মানে মানে করে থাকি, সেগুলো হচ্ছে গিয়ে মানে কনজেনিটাল ডিফেক্টগুলো, যেমন পায়ে কারোর পা ব্যাকা, ট্যালিপিস ইকুইনোভেরাস, ট্যালিপিস ইকুইনাস, এইসব ডিফর্মিটিগুলো, যে পায়ের ডিফর্মিটি, হাতের ডিফর্মিটি, ক্লাব হ্যাম, রেডিয়াল আর্ম, এগুলোও কিন্তু আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি। আর এছাড়া যেটা আমি আগেও বলেছি, এপিসপেডিয়াস, হাইপোস্পেডিয়াস, যেগুলো কনজেনিটাল ডিফেক্ট, সেগুলো করে থাকি। তারপরে কারোর হয়তো হাত পা ডেভেলপই হয়নি, সেগুলোতে আমরা তাকে প্রপার বডি কন্ট্রোলিং দেওয়ার চেষ্টা করি, এবং তাকে কিভাবে তাকে অর্থোটিক্স বা প্রস্থেটিক্স দিয়ে তাকে ভালো করা যায় বা তাকে ফাংশনাল করা যায়, সেই চেষ্টা আমরা করে থাকি, সেগুলোকে অ্যাডভাইস দিয়ে থাকি। এগুলো হচ্ছে গিয়ে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আমরা করে থাকি। যদি কারোর হাতই নেই, সেক্ষেত্রে তাকে তো করতে হবে। এছাড়া আমরা যেটা আরও করি, সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ নিউরো সার্জারি, টেন্ডন সার্জারি। নিউরো সার্জারি মানে কারোর হয়তো ঘাড়ে চোট লেগেছে, হাতটা প্যারালাইজ হয়ে গেল, এবার সেটাকে আবার ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি বলে বা সার্ভিক্যাল প্লেক্সাস ইনজুরি বলে। সেই ইনজুরিটাকে কিন্তু আমরা প্লাস্টিক সার্জারি বা নিউরো সার্জারির মাধ্যমে আমরা কিন্তু নার্ভ রিপেয়ার করা, বিভিন্ন রকম মাসেল ট্রান্সফার অপারেশন করে আবার তাকে ফাংশনাল একটা হাত বা আর্ম দেওয়ার চেষ্টা করা হয়, যাতে সে আবার অকুপেশনে ফিরতে পারে। এগুলো শুধু হাতে না, পায়েও যদি প্যারালাইজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো করে থাকি। হয়তো বিভিন্ন কারণে, অর্থোপেডিক কারণে বা ক্যান্সারের কারণে তাকে কোনো জায়গায় কোনো একটা নার্ভ কেটে গেছে বা টেন্ডন কেটে গেছে বা অপারেটিভ সার্জারি করতে গিয়ে কেটে গেছে, সেরকম জায়গাতেও কিন্তু আমরা গিয়ে সেগুলোকে আবার রিপেয়ার করে ঠিকঠাক করতে চেষ্টা করি। এবং এগুলো সাধারণত আমরা প্রায়ই করে থাকি, এবং এগুলো মানে রুটিনলি করা হয়। সবসময় যে রেজাল্ট 100% হয় তা হয় না, কারণ আমরা ভগবান নই। তবে একটা জিনিস বলতে পারি,
যে ফাংশনাল রেজাল্ট দেওয়ার আমাদের প্রত্যেকটা সার্জারি মানে যারা প্লাস্টিক সার্জন আছে কলকাতাতে, এবং এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয় যে আগেকার মতো প্লাস্টিক সার্জারি নেই। এখন আমরা শুধু একটা মানে শুধু যে ইয়ে করছি তা না, মাইক্রো সার্জারি করছি, রিপ্লান্টেশন করছি, কসমেটিক সার্জারি করছি, এস্থেটিক সার্জারি করছি, অ্যালং উইথ হেয়ার ট্রান্সপ্লান্টেশন, হেয়ার ট্রমা রিকনস্ট্রাকশন, অঙ্ক রিকনস্ট্রাকশন এবং কনজেনিটাল সার্জারি, এগুলো আমরা এখন করে থাকি। আচ্ছা, এই যে এত আপনি চিকিৎসা পদ্ধতি বললেন, মানে এগুলো অমেজ হওয়ার মতো যে এত কিছু রয়েছে। এই একটা প্লাস্টিক সার্জারি, এই দুটো শব্দ আমি প্রয়োগ করছি, তার মাঝখানে এত কিছু রয়েছে যেখানে 10-15 মিনিট শুধু তার ট্রিটমেন্ট বলে যাওয়া যায়। এগুলো কোন কোন ফ্যাক্টরের উপর বিবেচনা করে আপনারা ডিসাইড করেন যে না এবার এই ট্রিটমেন্টটার এখানে প্রয়োজন রয়েছে? কি কি ফ্যাক্টরস আপনারা দেখেন? এগুলো সবই মানে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, কোনো ফিক্সড ক্রাইটেরিয়া কিছু নেই। মানে আমাদের যদি কিছু একটা করতে হয়, সেই পেশেন্টটা কি, প্রত্যেকটা পেশেন্টই আলাদা। ধরুন একটা ঠোঁট কাটা আছে, সেই ঠোঁট কাটারও বিভিন্ন রকম রূপ আছে। কারোর একদিক কাটা, কারোর দুদিক কাটা, কারোর মানে কেটে আবার উঠে গেছে, হ্যাঁ, কেউ হয়তো লেটে আসছে, কেউ আর্লি এসছে, বিভিন্ন রকম ভাবে যে যেরকম ভাবে অ্যাপিয়ার করে তার করে আমরা সাধারণত ক্লেফট লিপ প্যালেট মানে ঠোঁট কাটা যে চিকিৎসাগুলো করি সেটা আমরা সাধারণত 6 মাসের মধ্যে করার চেষ্টা করি। আর কাঁকড়া কাটা যদি চিকিৎসা করি সেটা সাধারণত 10 মাসের মধ্যে করার চেষ্টা করি, কারণ এটা অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। সুতরাং অ্যানাস্থেটিস্ট যদি পারমিট করে আমরা সাধারণত মানে 1 বছরের মধ্যেই ঠোঁট কাটা, টাকরা কাটা এবং ফেসিয়াল ক্লেপটা করে থাকি। এবং সেগুলো হয়তো বিভিন্ন স্টেজে করা হয়, মানে এক স্টেজে হয়তো নাও সম্ভব হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তাকে একটা মানে সুন্দর মুখ দেওয়া, আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে তাকে মুখে যেতে ফাংশন করতে পারে, কথা বলতে পারে, খেতে পারে ঠিকঠাক, সেইগুলো আমাদের তাকে দেওয়া। এই জিনিসটা কিন্তু আমরা থ্রু প্লাস্টিক সার্জারি, কনজেনিটাল যে ডিফেক্টগুলো হয়, বিশেষ করে এটা মায়ের জন্য খুব বেদনাদায়ক যে আমার ছেলেটার ঠোঁট কাটা বা মেয়েটার ঠোঁট কাটা বা টাকরা কাটা বা মুখে একটা বিরাট গর্ত, সেইগুলো কিন্তু আমরা রিপেয়ার করার চেষ্টা করি। এমনকি অনেক সময় ক্রেনিয়াল ইনজুরি মানে ক্রেনিয়াল অ্যাবনর্মালিটিও থাকে, ক্রেনিওফেশিয়াল ক্লেফট বলা হয়, সেগুলোও কিন্তু আমরা থ্রু নিউরোসার্জন, প্লাস্টিক সার্জন মিলে আমরা করে থাকি। এবং এখন যেহেতু মাইক্রোভাস্কুলার কাজকর্ম হচ্ছে, মানে মাইক্রোস্কোপের আন্ডারে অনেক ভেসেল অ্যানাস্টমি সেগুলো করা হচ্ছে, যেগুলোতে রিপ্লান্টেশন করে থাকি, সেগুলো কিন্তু আমরা ক্রেনিওফেশিয়াল ক্লেফটে ভালো রেজাল্ট দেওয়া হয়। এবার একটা সেন্টার থাকে যেখানে ভালো হয়, সেগুলো আমরা মানে প্লাস্টিক সার্জনরাই রেফার করে দেয় যে এখানে এই জিনিসটা ভালো হয়। এই ছাড়া তো আমরা প্রত্যেক হাসপাতালেই সাধারণত যেগুলো নর্মাল করা হয় সেগুলো হচ্ছে বার্ন পেশেন্ট যেগুলো ভর্তি হয় সেগুলোকে প্রপার চিকিৎসা করা থ্রু সার্জন এবং প্লাস্টিক সার্জন করা হয়। তারপর ট্রমা, যেমন চোট আঘাত লেগে থাকলে অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বিভিন্ন রকমের চোট আঘাত হয়, সেগুলো করা। থার্ড হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে একটা ক্যান্সার হয়েছে কোনো জায়গায়, বনে বা ব্রেস্টে বা মুখে, এই ক্যান্সারগুলো প্রস্টেটে, এগুলো সবই কিন্তু আমরা করে থাকি। মানে আমরা রিকনস্ট্রাকশন পার্টটা কিন্তু আমরা করে থাকি। যখন এরা মানে ডিফিকাল্ট ফেস মানে ইয়ে করে, মানে জুড়তে পারে না বা জুড়ে রেখে দিল, তারপরে সেটাকে আবার প্রপার শেপ দেওয়া, সেগুলো কিন্তু আমরা করে থাকি। তো সেই জন্য প্লাস্টিক সার্জারির আরেকটা নাম হচ্ছে রিমোল্ডিং বা রিশেপিং। মানে আমরা যাতে করে মানে একটা শেপলেস ক্রিয়েচার থেকে সেখান থেকে আবার শেপ দিতে পারি বা প্রপার জায়গাটায় ফিরিয়ে আনতে পারি। 3টে উদ্দেশ্য আমাদের থাকে প্লাস্টিক সার্জারির। একটা হচ্ছে গিয়ে আমরা তার কসমেটিক এবং তাকে যাতে দেখতে ঠিক রাখে সেটা দেখা। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে কি তাকে তার অকুপেশন অনুযায়ী তাকে ফাংশনটা দেওয়া। সব রকম ঝুঁকি আছে অপারেশন করতে, যা যা ঝুঁকি হয়, মানে মরে যাওয়া থেকে শুরু করে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, ইনফেকশন সবই আছে, হেমারেজ সবই হতে পারে। কিন্তু তাও আমাদের এই ক্ষেত্রে ঝুঁকির পার্সেন্টেজটা খুবই কম, মানে সবকিছু রিকনস্ট্রাকশন 5 to 10% হয়তো ঝুঁকি, তার সব বাকিটাই 90 to 95% হচ্ছে সাকসেস রেট। মানে এটা বলতেও খুবই ভালো লাগার একটা বিষয় যে আমাদের গোটা রাজ্য জুড়ে 100 জনে যদি প্লাস্টিক সার্জন থাকে, সেখান থেকে দাঁড়িয়ে যদি প্লাস্টিক সার্জারির সাফল্যটা 95% হয়, তাহলে বুঝতে হবে আমাদের মেডিকেল যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কতটা উন্নত হয়েছে, এবং আমাদের যারা ডক্টরসরা রয়েছেন, যারা সার্জনরা রয়েছেন, তারা কতটা এফিশিয়েন্ট, কতটা বিশ্বাসযোগ্যতা তাদের মধ্যে রয়েছে তাদের কাজের প্রতি, যে তাদের কাজটা 95% সাকসেস রেট রয়েছে, সেটা যে কোনো কেসের ক্ষেত্রে। কারণ 95% বার্ন ইঞ্জুরিও মানে যারা থাকে তাদেরকেও দেখেছি প্লাস্টিক সার্জারির পর সুস্থ হতে, এটা
অভাবনীয় সাফল্য মেডিকেল টার্মসে বলতে গেলে। আর মানে এখনো পর্যন্ত আগে যেমন আমরা বার্ন ইঞ্জুরি 80-র উপরে থাকলে চিকিৎসাই করা ছেড়ে দিতাম, হ্যাঁ মরে যাবে রাতে মরতে দাও, সেই ব্যাপারটা কিন্তু এখন নেই। আমরা চিকিৎসা করার চেষ্টা করি, হ্যাঁ তাতে হয়তো আমাদের পার্সেন্টেজ রেট অফ ডেথ একটু কমে যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সব থেকে বেশি অরিড হই যখন ডিফর্মিটি আসে। ধরুন একটা ইলেকট্রিক বার্ন হয়েছে, আচ্ছা, হ্যাঁ হাতে হয়েছে, সে পুরো তার হাতে অকেজ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা মানে কোন জায়গায় কি করতে হবে সেটা নিয়ে আমরা মানে আমরা ট্রাভেলে থাকি। তো সেক্ষেত্রে তাকে বলাই থাকে যে হাতটা কতটা পারপাসফুল হবে, তারপর হয়তো আমরা সেইভাবে তাকে চিকিৎসা করি। যেমন ইনহেলেশন বার্ন, এগুলো মানে লাংসে গিয়ে কতটা ক্ষতি করেছে আমরা জানি না, জানা যায় না, সেক্ষেত্রে হ্যাঁ। আমাদের অনেক তাকে সাবধান করতে হয়। আর একটা হচ্ছে অ্যাসিড বার্ন, মেয়েদের বা ছেলেদের অ্যাসিড যদি মারা হয় এবং হ্যাঁ, সেক্ষেত্রে মুখে, মুখে হ্যাঁ। বিকৃতি হলো, সেক্ষেত্রে তার সাইকোলজিক্যাল এফেক্ট অনেক বেশি হয়, অনেক বেশি, সেগুলোও হ্যাঁ। কিন্তু আমাদের চিকিৎসা করতে হয়। সেই তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এরা চিকিৎসা করে, তাদের help প্লাস নিতে তার হবে। সাথে তাদের হেল্প নিতে হয়। সুতরাং আমাদের প্লাস্টিক সার্জারি প্রধানত শুধু যে হেড টু ফুট সার্জন তা নয়, সার্জারি দিয়েই সীমাবদ্ধ তা নয়, তার সাথে আমরা জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি এবং মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, অ্যানাস্থেটিস্ট এবং সাইকোলজিস্ট, তারপরে সাইকিয়াট্রিস্ট, ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিন, এরা সব স্পেশালিস্টরা আমরা একসাথে একসাথে একটা টিম ওয়ার্ক হয়। হয় এবং এই টিম ওয়ার্ক যাদের বেশি, যে হাসপাতালে টিম ওয়ার্কটা মেনটেন হয় সে হাসপাতালে পারফরমেন্স অনেক ভালো, অনেক ভালো, সাফল্যের হারও অনেক বেশি। হ্যাঁ। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে যে চিকিৎসা পদ্ধতি সেটা কতটা উন্নত হয়েছে এবং সেটা কতটা মানুষের জন্য উন্নত দিকে যাচ্ছে, সেটা অনেকটাই মানে প্রশংসাযোগ্য আমাদের মেডিকেল টার্মসে, যে এতটা সাফল্য রয়েছে 95%। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে এছাড়া আর হচ্ছে। একটা জিনিস একটু টাচ করে দিই, সেটা হচ্ছে এছাড়াও যেটা আমরা সব থেকে বেশি অরিড, মানে অন্তত এভরি ফিফথ ইন্ডিয়ান ইজ ডায়াবেটিক। এটা আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যে প্রত্যেক ঘরে অন্তত 5টা লোকের মধ্যে একটা লোক ডায়াবেটিস এখন ইন্ডিয়াতে। তো সেই মানে সেই ডায়াবেটিকের একটা কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে ডায়াবেটিক ফুড ইনফেকশন। ডায়াবেটিসের 3টে প্রধান কমপ্লিকেশন, একটা হচ্ছে চোখটা নষ্ট হয়ে যাওয়া, রেটিনাল হেমারেজ, রেটিনোপ্যাথি। আর সেকেন্ড হচ্ছে কিডনিটা নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ সেটাকে বলে নেফ্রোপ্যাথি। আর থার্ড হচ্ছে যে লোয়ার লিম্ব এবং ফুডটা নষ্ট হয়ে যাওয়া। সেই লোয়ার লিম্ব এবং ফুডের সার্কুলেশন, মানে নার্ভ সার্কুলেশন, এগুলো কমে যায়, যার ফলে আমরা সেইগুলোও কিন্তু আমরা ডায়াবেটিক পেশেন্ট, মানে ডায়াবেটিক ফুডটাকে বা ডায়াবেটিক লিম্বটাকে আমরা বাঁচানোর চেষ্টা করি থ্রু প্লাস্টিক সার্জারি বিভিন্ন ভাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা সাফল্য রয়েছে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। স্যার অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।